আসলে চট করে কোনো একটা এটা খুব ভালো যে বইগুলো বা সিলেবাস গুলো এইভাবে সাজানো হয়েছে। চট করে আসলে সিভিলাইজেশন তো আমরা অনেকেই জানি আসলে সিভিলাইজেশনের মানে স্ট্রাকচারটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্যই আসলে এই যে ক্লাসিফিকেশন গুলো গত ক্লাসে যেমন আমরা দেখলাম, হ্যাঁ, নদী তীরবর্তী বা জিওগ্রাফিক্যাল বা ভূপ্রকৃতির উপর মানে আহ, সংস্থা ভূপ্রকৃতির উপর বিশেষ করে ওটার উপর ডিপেন্ড করে যে সভ্যতা, সেটা গ্লোবাল পার্সপেক্টিভ। হ্যাঁ, এইজ ডিফারেন্স, ভেরি ইন্টারেস্টিং এইজ ডিফারেন্স বিভিন্ন এইজে। হ্যাঁ, পুন এইজ, এনশিয়েন্ট এইজ, মিডিল এইজ, হ্যাঁ, মেডিয়েভেল এইজ অ্যান্ড মডার্ন এইজ, নানান ভাবে প্রাচ্যের সভ্যতা, পাশ্চাত্যের সভ্যতা, বিভিন্ন ভাবে এগুলা বলার চেষ্টা করা হয়েছে। এবং আমরা এই আমাদের লেসন 3-তে আছি সিভিলাইজেশন কনসেপ্ট এন্ড থিওরি, এবং লেসন 4টায় আমরা শুরু করব আসলে আহ এই বিভিন্ন ধরনের এই সভ্যতাগুলো দিয়ে। মেবি নেক্সট ক্লাস বা ক্লাস নেক্সট এরকম হয়তো আমরা সিন্ধু সভ্যতা, বেবিলিয়ান সভ্যতা, এগুলা যতটুকু সম্ভব আমরা একটু দেখার চেষ্টা করব। এই আর আজকে তাহলে আমরা একটা জিনিস আপনাদের সাথে একটু আলোচনার মধ্য দিয়ে যাই। আহ আমরা গত ক্লাসে এই আলোচনাগুলো আসছিল, আজকে এই আলোচনাটা আমরা সমাপ্তি করতে চাই এই এই লেসনটায়। কারণ আমাদের যদি 8টা সিভিলাইজেশন পড়ি, আমাদের মনে হয় 10টা ক্লাস হয়েছে দেখি আজকে। 8 আর 10, একটা একটা করে হলো, হ্যাঁ এরকম। ঠিক আছে, আজকের ক্লাসটা বা আগামী ক্লাসটার মধ্য দিয়ে আমরা কনসেপচুয়াল ইস্যুটা শেষ করে দেব। আমরা গত ক্লাসে একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে যে ম্যাকাইভারের একটা সংজ্ঞা, কালচার ইজ হোয়াট উই আর, সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ। এটা কি আপনাদের মনে আছে? জি স্যার, মনে আছে। যে সংস্কৃতি হচ্ছে যা আমরা আমরা বলতে যা আমরা ব্যবহার করি বা আমি যেভাবে ভাবি চিন্তা করি, হ্যাঁ যা করি, এটাই তো সংস্কৃতি। সংস্কৃতির আসলে সাধারণত ভাবে সংস্কৃতিকে আমরা মানে ইউজুয়ালি রেফার করি একটা অবস্তুগত সংস্কৃতি হিসেবে, না? কিন্তু আসলে বস্তুগত সংস্কৃতিও আছে। সংস্কৃতি আসলে দুইটা ধারা নিয়ে গড়ে ওঠে, বস্তুগত এবং অবস্তুগত। এবং এই বস্তুগত সংস্কৃতির উন্নত পর্যায়টা, বস্তুগত সংস্কৃতির একেবারে এস্টাবলিশ পর্যায়টাকে আপনারা কিন্তু সভ্যতার হিসেবে আহ, সভ্যতার একটা অনুকরণ হিসেবে বলা যেতে পারে। ধরেন আপনি কৃষি কাজ করেন, এই যে ফার্মিংটা আপনি জানেন, কৃষি কাজটা আপনি জানেন, এটা হচ্ছে যে আপনার অবস্তুগত সংস্কৃতি। আর কৃষিতে আপনি লাঙ্গল ব্যবহার করেন, তাহলে এটা হচ্ছে আপনার বস্তুগত সংস্কৃতি। যেমন বাংলা আছে, কেউ যদি বলে যে আমি ফার্মিং কোন বছর কোন সিজনে কি ফার্মিং হব, ফার্মিং কিভাবে করা হয়, এটা সবাই জানে না, কেউ না কেউ জানে, তার মানে এটা আমাদের কৃষকদের একটা অবস্তুগত সংস্কৃতি, সে এই আইডিয়াটা তার আছে, তাই না? এবং সেটা করার জন্য সে লাঙ্গল ব্যবহার করে, সে ইভেন ধরেন এই মানে পুরনো যন্ত্রপাতি, পুরনো টেকনিক গুলা সে ইউজ করে, এটা সেটা সে করে। এগুলো সবই তার বস্তুগত সংস্কৃতির অংশ। এবং কৃষি, এই যে দেখেন অনেক জায়গায় কৃষি জাদুঘর আছে, ওই ওই সমস্ত জাদুঘর গুলোতে দেখবেন ওই যে ঐতিহ্যগত ভাবে যে সমস্ত মাছ মারা যন্ত্র, হ্যাঁ, বা ফসল নিড়ানোর এটা এটা সেটা যা আছে এগুলা রাখা হয়, মানে এটা আপনার বস্তুগত সংস্কৃতিটা রাখা হচ্ছে। এখন আপনি যদি বলেন যে এটা তো গেল একটা দিক, এখন কৃষি আপনি লাঙ্গল দিয়েও মারাইতে পারেন, আবার হাল আমলে ট্রাক্টর দিয়েও মারাইতে পারেন, তাই না? লাঙ্গলেরও যে কাজ ধরেন, ট্রাক্টরও একই কাজ। এখন ট্রাক্টরটা কি আজকের, না ট্রাক্টরটা সেই লাঙ্গলের যুগের কোন সময়ের? আমার কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যালো? ইয়েস স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি আমি বস্তুগত অবস্তুগত সংস্কৃতি এবং সভ্যতার একটা পার্থক্য করার চেষ্টা করছি, বা আমরা একটা একটু ক্লারিফাই হওয়ার চেষ্টা করছি। যখন চট করে যদি আপনি বলে ফেলেন যে সমস্ত বস্তুগত সংস্কৃতি সভ্যতা, তাহলে বিষয়টা একটু কিন্তু একটু একটু কনফিউশন তৈরি করতে পারে। আবারও বলছি, হ্যাঁ, সংস্কৃতির দুইটা ধারা আছে, একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, আরটা হচ্ছে
বস্তুগত সংস্কৃতি। ওই যে যেমন উদাহরণে বললাম যে আপনি কৃষিকাজ জানেন, সেটা খুব সহজভাবে যদি বলেন, বা আপনি ধরেন আপনি গান বাজনা জানেন, গান বাজনা জানতে গিয়ে আপনি গান কিভাবে গায়, সঙ্গীত এটা আপনি করতেছেন, এই গান। এখন গান গাইতে গিয়ে আপনি হারমোনিয়াম, দোতারা, এটা সেটা ইউজ করতেছেন, ঠিক আছে? এটা আপনার এটা আপনার সংস্কৃতির মধ্যে অনেক দীর্ঘ পরম্পরায় সেটা আছে। এটা আপনার বস্তুগত সংস্কৃতির একটা পার্ট। এখন এইটার যদি খুব অ্যাডভান্স অ্যাডভান্স যেমন অ্যাডভান্স একটা ডেভেলপমেন্ট থাকে, যেমন ট্রাক্টরের মতো আর কি, লাঙ্গলেরও যে কাজ বা একতারারও যে কাজ আজকাল রক মিউজিশিয়ানরা যা করে, হয়তো ওটারও বাজনা বাজানো, হয়তো ওইটা সভ্যতা। সভ্যতাটা আসলে আহ সভ্যতা হচ্ছে সেটাই যেটা আসলে আপনি একটা 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 কৌশলের একটা সর্বোচ্চ পর্যায়, মানে মানে সেই তখনই সেটাকে আপনি বলছেন সভ্যতা, যখন এটা একেবারে আহ একেবারে আহ, পরিশীলিত বা উন্নত পর্যায়ের একটা একটা উৎকর্ষ। ঠিক আছে, এটা কি আমি বোঝাতে পেরেছি? হয়তো সেই ক্ষেত্রে ট্রাক্টরটা হতে পারে সভ্যতা, কিন্তু লাঙ্গল হচ্ছে আপনার একটা বস্তুগত সংস্কৃতি। মেবি এই পর্যন্ত। এখন যুগ পাল্টায়, যুগ পাল্টায়, যুগ পাল্টাতে পাল্টাতে সংস্কৃতির পরিবর্তন হয়। অনেক সভ্যতার উপকরণ যেগুলা এখন আপনি ব্যবহার করবেন না, এই যে ধরেন ট্রানজেক্ট রেডিও, কথার কথা আপনি খেয়াল করেন, রেডিও এক সময় এখনো আছে, আমি ধরে নিলাম আর কি কথার কথা, রেডিও আপনার বস্তুগত সংস্কৃতির এখন একটা অংশ হইতে পারে। কিন্তু রেডিওকে এখন এই ইন্টারনেটের যুগে রেডিও ছাড়া কি চলবে? না, রেডিও ছাড়া চলবে। এখন রেডিওর থেকে অনেক বেশি সভ্যতার এলিমেন্ট চলে আসছে, যেগুলো এখনো সংস্কৃতিতে হয়তো ঢুকে নাই। হ্যাঁ, কিন্তু দেখেন, সংস্কৃতি আস্তে আস্তে বেড়ে উঠে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে দেখেন বস্তুগত সংস্কৃতি, বস্তু বা সভ্যতার অংশগুলো আস্তে আস্তে বস্তুগত সংস্কৃতির পার্ট হয়ে যায়। সভ্যতা ধীরে ধীরে আরো বিকশিত হতে থাকে। সুতরাং আপনি এখন রেডিও ইউজ করেন না, কিন্তু আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা আসলে আপনাকে খুব ভাবায়, মানে আপনি খুব সারপ্রাইজ, এটা কি এত এত অ্যাডভান্স। হ্যাঁ, আমার বাপ দাদা বলতেছে রেডিও, রেডিওটা খুব জোর করে সে সংরক্ষণ করে রাখছে, কারণ এটা তার বস্তুগত সংস্কৃতির একটা অংশ। কিন্তু রেডিও যে কত যুগে চলে গেছে, সে- সেটা সেটা হয়তো ওনার ধারণা নাই, ফর এক্সাম্পল। তার মানে সভ্যতাটা খুব দ্রুত মুভ করছে। এটা কি বুঝতে পেরেছেন আপনি? এক সময় এটাও রেডিওর মতো, হয়তো আজকে যেটা আপনি সভ্যতা বলছেন, এটাও হয়তো এক সময় আপনার বস্তুগত সংস্কৃতির একটা অংশ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। হ্যাঁ, এরকম আর কি। তো সংস্কৃতি এবং সভ্যতাকে আপনাকে একটু একটু মাথার মধ্যে দিতে হবে। সংস্কৃতিকে সহজে পরিমাপ করা যায় না, হ্যাঁ, কারণ অনেক বিমূর্ত বিষয়গুলো থাকে অনেক ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু সভ্যতাকে কিন্তু আপনি বুঝতে পারেন, পরিমাপ করতে পারেন যে কোনটা, আপনি কি ট্রাক্টর ব্যবহার করবেন, না ট্রাক্টর থেকে আরো বেশি কিছু আছে? কোন গাড়িটা ব্যবহার করবেন, সেটা তেল চালিত গাড়ি নাকি ইলেকট্রিক্যাল গাড়ি? কদিন পরে গাড়ি ড্রাইভার সহ গাড়ি, না ড্রাইভার বিহীন গাড়ি, ফর এক্সাম্পল। অর্থাৎ সংস্কৃতিটা আসলে আপনার আপনার একেবারে আপনার অস্থিমজ্জার সাথে মিশে আছে, কিন্তু সভ্যতাকে আপনি বাদ দিতে পারছেন না। সভ্যতার উপকরণগুলোকে আপনি সব ব্যবহারও করছেন, এবং কিন্তু এটা সংস্কৃতি থেকে একটু ভিন্ন। এটা হয়তো আগামী দিনে আপনার সংস্কৃতির একটা পার্ট হয়ে যেতে পারে, কিন্তু এতক্ষণ সভ্যতা সেই জিনিসটা আপনাকে দিচ্ছে যে আপনার জীবনযাত্রাকে সহজ বা শুভনীয় করে তুলছে, ফর এক্সাম্পল। সো এখানে ম্যাকাবার আবার বলছেন যে সংস্কৃতিটা একটু সভ্যতার থেকে একটু আসতে চলে। সিভিলাইজেশন ইজ অলওয়েজ অ্যাডভান্সিং, অ্যাডভান্সিং ইন এ গ্রেটার স্পেস। সংস্কৃতি একটু ধীরে মুভ করছে। হ্যাঁ, সংস্কৃতির বস্তুগত উপকরণ বলেন বা অবস্তুগত উপকরণ যেটাই বলেন, একটু আস্তে আস্তে মুভ করছে, ঠিক আছে? কিন্তু সভ্যতাটা দেখবেন খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। কবে 50 বছর আগে রেডিও, এখন চলে গেছে কোথায়? এই যে বিকশিত মানটা, এটাই হচ্ছে বোঝার বিষয়। সংস্কৃতির অবদানগুলো মানুষ খুব সহজে বুঝতে পারে না, কিন্তু সভ্যতা সবার জন্য খুব সহজে বুঝতে পারবে। সংস্কৃতিকে বোঝা একটু কঠিন। সবাই ওইটা ওইটা ওইভাবে, যেমন যেমন একটা আহ সবার কাছে ওইটা
ওইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন আপনি আপনি যদি বলেন শাশ্বত বাংলা সংস্কৃতি, আপনি লোকগীতি এটা সেটা বা ভাটাইয়া বা সরি ভাওয়াইয়া বা মরমী যত গান টান গুলো আছে, এগুলাকে আপনি ভাবছেন আপনার সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু আজকের দিনে মানুষ ছেলে মেয়েদের কাছে যদি বলেন এটা আমার সংস্কৃতির অংশ, সে এটাকে নিতে পারবে না। বরং সে দেখবে যে হাল আমলে কোন জিনিসটা গানে ডেভেলপ করেছে, কি মিউজিক এখানে এসছে, সেইটাকে সে নেওয়ার চেষ্টা করছে। ফর এক্সাম্পল, তার কাছে ওইটা অনেক বেশি মূল্যবান। আপনার কাছে হয়তো সংস্কৃতি, সবার কাছে সংস্কৃতি একভাবে মূল্যায়ন নাও থাকতে পারে, তাই না? এটা আসলে জেনারেশন টু জেনারেশনেরও একটা পার্থক্য এটার মধ্যে পরিলক্ষিত হতে পারে। আহ সংস্কৃতি, আসলে সংস্কৃতির বিকাশটা আমরা খুব তাড়াতাড়ি দেখি, সংস্কৃতি আমাদের সামনে খুব বেশি ধরা পড়ে। কারণ সাধারণত এই বস্তুগত অবদান গুলো, সেটা সেটা যান্ত্রিক হোক, সেটা গতিময় হোক, সেটা একটা বিল্ডিং হোক, সেটা যাই হোক, সবকিছু এত দ্রুত বিকশিত হচ্ছে। আর প্রকাশভঙ্গিটাও খুব সামনে, আমাদের সামনে একেবারে স্পষ্টভাবে ধরা পড়ে, যেটা সভ্যতায় পরিলক্ষিত নয়। সংস্কৃতিতে আসলে সংস্কৃতি খুব একটা আপেক্ষিক বিষয়। এটা খুব ইন্টারেস্টিং। সংস্কৃতি খুব আপেক্ষিক বিষয়। এক সংস্কৃতির সঙ্গে আরেক সংস্কৃতির তুলনা করা যায় না। এই জন্য বলা হয় কালচারাল রিলেটিভিজম, একটা সোসিওলজির একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, কালচারাল রিলেটিভিজম। যে আজকে বাংলাদেশের সংস্কৃতি আর নেপালের সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, পাকিস্তানের সংস্কৃতি, এগুলোর সাথে আপনি তুলনা করার কিছু নাই। এখন ওই যে একটু আগে ওই দিন যেমন বলেছি, কাউকে আমরা আনকালচার্ড বলবো না। হ্যাঁ, হ্যাঁ, ও যে যেটা করছে ওইটাই তার সংস্কৃতি। কেউ হয়তো যে কাজটা করছে, যেটা আপনার কাছে খুব অকার্ড মনে হতে পারে, যে এইটা সে কিভাবে করছে, কিন্তু আহ ধরেন এটা যদি সে করেও, আপনি কিছু তাকে বলতে পারবেন না, কারণ এটা তার একেবারেই কালচারাল রিলেটিভ, আপেক্ষিক। এখন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা ভাবা বা এটা বোঝা। আর সভ্যতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তু, সেটা হচ্ছে যে সভ্যতার মধ্যে প্রতিযোগিতা হতে পারে। যেমন জাপানিরা একটা গাড়ি বানাইলো, আমেরিকানরা আরেকটা কিছু বানায় ফেললো, যা হ্যাঁ, অমুক বিমানে দোতলা বিমান বানাইলো এয়ারবাস, বোয়িং তিনতলা বিমান বানায় ফেলতে পারে। এই যে মানে এই যে প্রতিযোগিতাটা, এটা সংস্কৃতির মধ্যে হবে না। সংস্কৃতিতে প্রতিযোগিতা করা যায় না যে তোমার গান ভালো না আমার গান ভালো, আপনি এটা বলতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি ওইটা বলতে পারবেন যে আমি কি ব্যবহার করি, আর দেখো আমার বিল্ডিংটা কিরকম, তোমার বিল্ডিংটা কিরকম। ওইটা হচ্ছে সভ্যতার উপকরণগুলোকে আপনি পরিমাপের মধ্যে রাখতে পারবেন, কিন্তু সংস্কৃতিকে আসলে সত্যি পরিমাপ করার মধ্যে নাই। পরিমাপ থাকে না, সভ্যতাই পরিমাপযোগ্য। সংস্কৃতি রাদার হচ্ছে, সংস্কৃতি হচ্ছে রাদার এ কাইন্ড অফ যে খুব খুব আত্মস্থ করার বিষয়। ঠিক আছে? এইভাবে আমি কয়েকটা জিনিস, এই পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করবেন। আহ সংস্কৃতি সাধারণত অ্যাচিভ, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাচিভ শব্দটার অর্থ হচ্ছে সংস্কৃতি আসলে যুগ পরম্পরায়, জেনারেশন টু জেনারেশনে ছড়িয়ে যায়, ডিফিউশন হয়। যুগ পরম্পরা, যা আমি যেটা দিচ্ছি আর আরেকজন দিবে, আরেকজন দিবে, এইভাবে পরম্পরায় পরম্পরায় পাই, অ্যাচিভড হয়ে যায়। মানে মানে আহ সংস্কৃতির অনেক কিছু আহ অর্জন করি আমরা। হ্যাঁ, আর সভ্যতা হলে অ্যাসক্যাপ, সভ্যতা আরোপিত, এটা বংশ পরম্পরা পাওয়া যেতে পারে। কিন্তু বলা যেতে পারে যে এটা আমাকে এখন ব্যবহার করতে হবে, এই সেই এরকম আর কি। যাই হোক, এই মোটামুটি এত ডিটেলসে আমি যাচ্ছি না, জাস্ট একটু বলার চেষ্টা করছি সংস্কৃতি আসলে আমাদের জীবন ধারার বিষয়। আর সভ্যতা হচ্ছে যে যান্ত্রিকতা, উপযোগিতা, মেটেরিয়ালিজম। সংস্কৃতি হচ্ছে যে আপনার নিজের বিষয়, আর সভ্যতা হচ্ছে উপযোগিতা, এরকম। আর কিছু না। আহ সংস্কৃতি ছাড়া আহ, সংস্কৃতি ছাড়া সমাজ চলা মুশকিল, সভ্যতা ছাড়াও সমাজ চলা মুশকিল, দুইটাই সমাজ পরিচালনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হচ্ছে মোটামুটি এটা শর্ট একটা আলোচনা। যদি কোনো শর্ট কোয়েশ্চেন থাকে বা নাও থাকুক, অ্যাটলিস্ট এই ধারণাটা রাখা যে সাধারণত সোশিওলজিতে যখন আপনি বলেন বস্তুগত সংস্কৃতি, তখন একটু কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সংস্কৃতির দুইটা ধারা, আবারও বলছি, একটা হলো বস্তুগত সংস্কৃতি, একটা অবস্তুগত সংস্কৃতি। এবং বস্তুগত সংস্কৃতির সাথে সভ্যতার একটা যুগসূত্রতা আছে। তবে বস্তুগত সংস্কৃতি আর অ্যাডভান্স স্টেজটাই আপনি বলতে পারেন সভ্যতা। এবং
বস্তুগত সংস্কৃতি যেটা আপনার ঐতিহ্যের অংশ হয়ে গেছে, মানে বস্তু বস্তু বা মেটেরিয়ালস যেগুলো আপনার ঐতিহ্যের অংশ হয়ে গেছে। ধরেন আহ, একটা আহ, বগুড়ার বগুড়ার যে মহাস্থানগড়, নওগাঁ, বা এই যে কুমিল্লার এই যে ধরেন এখানে অনেকগুলা বৌদ্ধ বিহার এটা সেটা ছিল। এখন এগুলা আসলে কি ছিল? এগুলা ধরেন, আমি বলছি যে এক কথায় আহ তখনকার সময়ে এগুলা মোটামুটি একটা বিল্ডিং, না? একটা বিল্ডিং। আচ্ছা, এই বিল্ডিং গুলার মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু চর্চা হতো, কিছু আলোচনা, হ্যাঁ, কিছু আহ আহ, কিছু আলোচনা, তারপরে ধরেন কিছু ছাত্রছাত্রী পড়তো, হ্যাঁ, ধর্মের চর্চা, এগুলাই তো হচ্ছে। এখন দেখেন, আপনি তো বিল্ডিংটাকে চিন্তা করেন। এখন এইটা এইটা কিন্তু আপনার একটা বস্তুগত সংস্কৃতির পার্ট। মানে এই যে দেখেন, আপনি তখন রেফার করছেন যে মহাস্থানের সাথে আমার, দেখেন আমার আমার ইটের কারুকাজ, এটা সেটা, মানে তখনকার সময় ওটা সভ্যতা, কিন্তু এখন আপনার বস্তুগত সংস্কৃতির মতো একটা, এখন আপনার সংস্কৃতির অংশ। আপনি প্রত্নতন্ত্র দিয়ে এগুলাকে সংরক্ষণ করতে চাচ্ছেন, কিন্তু আপনি কখনো বলতেছেন না ওই মহাস্থানগড়ের পাশে একটা পাঁচতারা হোটেল হয়েছে, এই পাঁচতারা হোটেলটা আপনার বস্তুগত সংস্কৃতি। আপনি এইটা বলতেছেন না। হ্যাঁ, আপনি বলতেছেন ও এত সুন্দর একটা পাঁচতারা হোটেল, এই পাঁচতারা হোটেলটা হচ্ছে সকল নাগরিক সুযোগ সুবিধা আছে, তার মানে ওইখান থেকে মহাস্থানগড় চমৎকার দেখা যায়। কথার কথা, ওইটা সভ্যতা, ওইটা সভ্যতা। হ্যাঁ, কারণ ওইটা এত বেশি অ্যাডভান্স, ওইটা সভ্যতা। কিন্তু আপনি ওই পাঁচতারা থেকে মহাস্থানগড় দেখছেন, আপনি আপনার বস্তুগত সংস্কৃতিটা দেখছেন। কিন্তু কে জানে আজ থেকে 500 বছর, 100 1000 বছর পরে ওই যে পাঁচতারা হোটেলটা এখানে হয়েছে, এই পাঁচতারা হোটেলটাও কে জানে, হো নোস, ওইটাকেও মহাস্থানগড়ের মতো আমাদের নেক্সট জেনারেশন হয়তো ওইটাকেও ভাবছে এটাও তার একটা বস্তুগত সংস্কৃতির অংশ হতে পারে। এটা নির্ভর করবে সময়, যুগ, পরিক্রমার উপর। এটা কি আমি বুঝাতে পেরেছি? এরকম। আপনারা কি আমার কথাটা ধরতে পেরেছেন? না আপনারা বুঝতে পেরেছেন তো সবাই, আশা করি। এরকমই কিছুটা ভাবনার কথা। ঠিক আছে? আমরা কি পরের আলোচনাটায় যেতে চাই? জাস্ট এভাবে একটু চিন্তা করা আর কি, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে একটু পার্থক্যটা। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা এই মুহূর্তে একটু আলোচনা করা আবার শর্টলি কিছু কিছু জিনিস, যেহেতু আমরা ওই আলোচনা, মেইন আলোচনাগুলো যাবার আগে এই জিনিসগুলো একটু বড়। এখন যদি একটু আগে মনে আছে আপনাদের বলছিলাম যে অলরেডি এখানে বলেওছে যে এই যে দেখেন, বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে ওঠে বিভিন্ন ভাবে, নদী মানে জিওগ্রাফিক্যাল বা টপোগ্রাফিক্যাল পার্সপেক্টিভ থেকে, বা ভূপ্রকৃতির পার্সপেক্টিভ থেকে, বৈশ্বিক পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, বিভিন্ন যুগের পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে, নানান ভাবে সভ্যতাটা গড়ে ওঠে। এখন এই যে সভ্যতার কথা বলা হচ্ছে, যে সাধারণত সভ্যতার ক্ষেত্রে কিছু উপাদান তো অবশ্যই আছে, এই উপাদানগুলো খুব জরুরি। আসলে এইখানে এইটাও একটু বোঝা যে কি কি উপাদানগুলো আসলে সভ্যতার বিকাশে কিছু সহায়তা করেছে। একটা দুইটা কিন্তু আমরা অলরেডি বলেছি, এবং এগুলা কিছু মানে মুখস্থ করার কিছু নাই, এবং খুব সহজ একটা বিষয়। প্রথমটা হচ্ছে যে কৃষি কাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কৃষির যখনই আবিষ্কারটা হলো, তখনই আপনি ধরেন মানুষ স্থায়ীভাবে বসবাস করলো। বেশ কয়েকবার আমাদের আলোচনায় এসছে, এখানে সরাসরি এগুলা বলছে যে কি কি উপাদান আসলে সভ্যতার বিকাশ শুরু করলো। যে কৃষির আবিষ্কার হওয়ার সাথে সাথে গ্রাম তৈরি হলো, আস্তে আস্তে কৃষি থেকে একটু এক্সটেনশন হয়ে নগর, রাষ্ট্রের ধারণা, এগুলা তৈরি হতে থাকলো। মানে অনেকে বলতে থাকেন যেদিন থেকে সভ্যতার গোড়াপত্তন হয়েছে, না সরি, কৃষির গোড়াপত্তন হয়েছে, সাধারণত সেদিন থেকেই হয়তো সভ্যতারও গোড়াপত্তন হয়েছে। এই বিষয়টা ভাবা খুব জরুরি, যে আসলে আমি মনে হয় একদিন ক্লাসে বলছিলাম, এক মার্গারেট মিড, একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, আমেরিকান সমাজবিজ্ঞানী, তিনি বলছিলেন, আমি তো অবাক হয়েছি যে ও কি মানুষ সভ্য হয়েছে যেদিন থেকে মানুষ ওই হাড় গুড় জোড়া দিতে পারছে, সেদিন থেকে সে সভ্য। আসলে এই বিষয়গুলো একটু মানে বিভিন্ন ভাবে স্কলাররা বলেছেন, খুবই সাধারণত খুব ইন্টারেস্টিং। এটা খুবই জরুরি বোঝা যে কৃষিকাজের সাথে সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। আজকাল মানুষ যখন কৃষিকাজটা আসলে শুরু করলো, তখনই তো তার স্থায়ী বসতি।
স্থায়ী বসতির মধ্য থেকে কিন্তু আস্তে আস্তে আহ পরিবেশটা পরিবর্তন হয়। যেমন আহ এটা 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 একেবারেই অনস্বীকার্য। সুতরাং সভ্যতার শুরুর সাথে স্থায়ী আবাসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং স্থায়ী আবাসটা আসলে তৈরি করেছে কে? কৃষি। কৃষি যেদিন থেকে আমি বুঝতে পারলাম, সেদিন থেকে আস্তে আস্তে আমি কৃষির থেকে নগরের দিকে গেলাম, নগর থেকে সম্প্রদায়, এটা সেটা। কোন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। আসলে এটা পুরাটার সাথে কৃষির কোনো একটা কানেকশন আছে ডেফিনিটলি। এটা একটা। এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা যে সভ্যতা নানানভাবে বিকশিত হতে পারে। যাতায়াত এবং যোগাযোগ, ওই যে একটু আগে যেমন বলেছিলাম যে নদী বা সাগরের পাড়ে সভ্যতা গড়ে ওঠে কিনা। আগের দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু কেন, আজকের দিনেও আপনি চিন্তা করেন যে আপনি কি বন জঙ্গলের ভিতরে বৈশা আহ মানে মানে সভ্যতা গড়ে তুলতে পারবেন না? তাহলে তো আপনাকে ওই যে জঙ্গলি বলা হবে, তাই না? আপনি আসলে সেই জায়গাগুলো অতিক্রম করবেন, বন্ধুর জায়গাগুলো অতিক্রম করে আপনি মোটামুটি আহ মোটামুটি একটা ক্ষেত্র তৈরি করবেন। যেমন যেখানে যোগাযোগ সেখানে এটা তৈরি হবে। সেটা নদী হতে পারে, রাস্তাঘাট হতে পারে। আস্তে, আস্তে মানুষ এগুলো তৈরি করেছে। এগুলা তো যেমন বাংলাদেশের একটা peculiar একটা স্টেজ আছে। বাংলাদেশে আপনি দেখবেন, বাংলাদেশে হচ্ছে এমন একটা দেশ যেখানে রাস্তাঘাট হওয়ার সঙ্গে, সঙ্গেই পুরা এলাকার পরিবর্তন হওয়া শুরু হয়। দুর্দান্ত রকমভাবে একটা পরিবর্তন। দোকানপাট মানে কি সভ্যতা বাড়তে থাকে। এখানে নগরায়ন বেড়ে যায়। আপনি আপনার গ্রামের পাশেও আ আপনার এই ধরেন অস্পাড়া গাছ, যেখানে আপনি হেঁটে যেতেন। এখানেও যদি সরকার একটা রাস্তা করে দেয়, আপনি দেখবেন ২ দিন পরে জমির দাম বেড়ে গেছে। ২ দিন পরে এখানে বাজার হয়ে গেছে, দোকান হয়ে গেছে। এ এ এ এটা খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এবং আগের দিনেও এক্সাক্টলি সেই জিনিসটাই হয়েছে। মানুষ আসলে তখনকার দিনে তো রাস্তাঘাট করাটা খুব দুর্লভ ছিল। নদী তলবর্তী সভ্যতাগুলোতে সে আ এগুলাকেই সে গ্রহণ করেছে। নদী বন্দরগুলা এভাবেই তৈরি হয়েছে। আ গঞ্জ, যেটা আগে বলত যে গঞ্জ মানে নদীর পাড়ের বাজার, হ্যাঁ? মানে নদীকে কেন্দ্র করে বাজার। এগুলো এখনো অনেক জায়গায় আছে। তো এভাবেই আসলে সভ্যতাগুলো, তো যাতায়াত এবং যোগাযোগের সুবিধাটা এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মরুভূমির মধ্যে সভ্যতা কেন বিকশিত হয় নাই? মরুভূমির ভিতরে প্রচুর জায়গা জমি তো আছে। মানুষ ওইখানে কেন গিয়ে সভ্যতা বিকশিত করতে পারে নাই? কারণ ওইখানে রাস্তাঘাট করা সম্ভব না। ঠিক আছে? যেহেতু সম্ভব না, সুতরাং ওইখানে গিয়া কিভাবে হবে? সুতরাং এখানে যারা যায় বা থাকে, মোস্টলি যাযাবর। হয়তো উটের এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভ করতেছে, এটাই। আর কিছু না। জনসংখ্যার বৃদ্ধির সাথেও এটার একটা সম্পর্ক আছে অবশ্যই। আ জনসংখ্যা আ অবশ্যই, যেখানে জনসংখ্যা বাড়ছে এবং এই বাড়তি জনসংখ্যার জন্য বিভিন্ন সামাজিক চাহিদা হচ্ছে, এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে একজন আরেকজনের পাশে দাঁড়ালো। হ্যাঁ? জনসংখ্যা বৃদ্ধির সাথে, সাথে মানুষের বিভিন্ন আইডিয়াস গুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা স্থাপন করেছে। স্থায়ীভাবে বসবাস করার জন্য মানুষ প্রতিনিয়ত তার উদ্বোধনী শক্তিকে সে কাজে লাগানো শুরু করলো। হ্যাঁ? এবং এইভাবে দেখেন নগর রাষ্ট্রগুলোর বিকাশের পিছনে এগুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, তাই না? এবং জনসংখ্যার জন্যই বাড়তি জনসংখ্যার, আবার যদি খাদ্যের কথা আপনি ভাবেন, বাড়তি জনসংখ্যার আর বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা মিটানোর জন্য, হ্যাঁ? আপনাকে কিন্তু নতুন, নতুন প্রযুক্তি আবিষ্কার কিন্তু আপনি হয়ে গেল। ফর এক্সাম্পল, স্বাধীনতার পরে বাংলাদেশে ৭.৫ কোটি মানুষ ছিল। ঠিক আছে? এখন আবার ৫২-৫৩ বছর বয়স পরে বাংলাদেশের জনসংখ্যা আরো ২ গুণ বেড়ে গেছে। এখন আগে যে যতটুক ফসল হইতো, এখন তার থেকে আরো অনেক বেশি ফসল হয়। কিন্তু আগে মানুষ দুর্ভিক্ষে থাকতো। এখন মানুষ, বাংলাদেশ খাদ্য উন্নত হয়েছে। এই যে দেখেন, জাস্ট খেয়াল করেন। মানে এই জিনিসটাকে যদি আপনি এক্সাম্পল হিসেবে দেখেন যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সরকার বা মানে যারা পলিসি মেকার, তারা ভেবেছে যে এই বাড়তি জনসংখ্যাকে যদি খাওয়াইতে হয়, এই দেশে জমির পরিমাণ কমতেছে। বাড়তি জনসংখ্যাকে যদি ইফ ইউ ওয়ান্ট টু ফিড, বাড়তি জনসংখ্যাকে খাওয়াতে গেলে ডেফিনিটলি আপনার নতুন, নতুন প্রযুক্তির আবিষ্কার করতে হবে। নতুন, নতুন কৃষিতে নতুন, নতুন প্রযুক্তি আসলো। মানে সভ্যতার উপকরণগুলো আসা শুরু হলো। এবং দেখেন বাড়তি জনসংখ্যার জন্য এই শহরগুলা কি এক্সপেন্সিভ ওয়েতে বেড়ে উঠলো। আজকে বাড়তি জনসংখ্যার জন্যই হয়তো গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্যগুলো এখন আ অনেকটা কমে গেল। তাই না? এখন গ্রাম এবং শহরের মধ্যে
কোনো পার্থক্য না। আগে যেখানে 80% লোকে গ্রামে বসবাস করতো, এখন সেটা প্রায় 60 মধ্যে ফিরে আসছে। মানে মোটামুটি এই ধরনের। সুতরাং এই যে জনসংখ্যা যখন বাড়বে, তখন কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন হতে থাকবে। ঠিক আছে? তো এটাও আ একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যে কিভাবে আসলে সভ্যতা বিকশিত হতে থাকে। মানে প্রয়োজনের খাতিরেই মানুষ নানান রকম আ নানান রকম জিনিসগুলো আ করা শুরু করে এবং স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। বসবাসের জন্য বিভিন্ন রকম কূটকৌশল বা এটা সেটা। সম্পদ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যুদ্ধ করে আপনি অর্জন করেন বা যেভাবেই আপনি সময়ের বিবর্তনে মানুষের বিভিন্ন দক্ষতা বাড়ে, মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ের আদান-প্রদান হয়, অর্থনৈতিক যোগাযোগ স্থাপিত হয়। ঠিক আছে? বিভিন্ন কিছু মানুষ সংগ্রহ করা বিভিন্ন খনিজ, বনজ বিভিন্ন কিছু। অর্থাৎ দেখেন জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে, সঙ্গে মানুষের নানান রকম চাহিদাও তৈরি হতে থাকে। এই চাহিদাগুলো কি হয়? চাহিদাগুলো আসলে মানে কি এক্সচেঞ্জ হয়। একটা গ্রুপ এগুলাকে কাজে লাগায়। তাই না? একটা গ্রুপ কেন? সবাই তো আসলে তখন আসলে engaged হয়ে যায়। সম্পদ সংগ্রহের জন্য। যত বেশি সম্পদ সংগ্রহ হবে, তত বেশি আপনার মানে হবে। আপনার যত বেশি ওয়েলথ হবে তখন সেটা আপনি কি করবেন? ইনভেস্ট করবেন সভ্যতা বিকাশের ক্ষেত্রে। ধরেন একটা দেশ ধরেন আমেরিকা তারা এত সভ্য কেন? কথার কথা। মানে বস্তুগত দিক দিয়ে আপনি ধরেন। তারা আ এত সভ্য কিভাবে? তারা এত বড়, বড় বিল্ডিং এটা সেটা রাস্তাঘাট তারা কিভাবে তৈরি করলো? আমরা কেন পারিনি? বিষয়টা হচ্ছে এইটাই। তাদের এত সম্পদ আছে। এই সম্পদটা তারা যেভাবে অর্জন করেছে সেটাই তারা জাতি গঠনে বা সভ্যতার বিকাশে সেটা ইনভেস্ট করেছে। বাংলাদেশ পাচ্ছে না কারণ বাংলাদেশের সম্পদ নাই। সুতরাং আমি এখানে ওই যে দুবাইয়ের কথা আপনি ভাবেন। দুবাই। দুবাই একটা মরুভূমির মধ্যে একটা এই ৬০-৭০ বছর আগেও তাই। একটা মরুভূমিতে একটা ছোট শহরের মতো। আর সেই দুবাই এখন বিশ্বের সবচাইতে আ এখন যদি আপনি বলেন যে বিশ্বের সবচাইতে বড়, বড় স্ট্রাকচার কোথায়? তো দুবাইকে আপনাকে রেফার করতে হবে। অর্থাৎ সম্পদের সাথে, সাথে দেখেন বস্তুগত উপাদানগুলো যেটা আপনি বুঝেন, হ্যাঁ? মানুষের ভোগ-বিলাস বেড়ে যায়। কনজাম্পশন বেড়ে যাচ্ছে। সুতরাং সেই আলোকে সম্পদের সাথে, সাথে সভ্যতারও বিকাশ ঘটতে থাকে। বিভিন্ন ধরনের প্রয়োজন মানুষ হতে থাকে। এই প্রয়োজনগুলো তাকে বস্তুগত দিক থেকে অনেক কিছু করতে থাকে। তাকে আরো বেশি সমৃদ্ধ করতে থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যে সভ্যতার বিকাশের সঙ্গে, সঙ্গে এই আ বিষয়গুলো খুব আ ইন্টারেস্টিংলি কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে আ এক্সিকিউটিভ সিস্টেম। খেয়াল করেন। এইটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আবার আমি এখানে ফিরে আসছি মার্কসের কথায় বা আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানী আছেন ম্যাক্স ওয়েবারের কথায়। ম্যাক্স ওয়েবার হচ্ছে একজন আ ক্লাসিক্যাল সোশিওলজিস্ট আ যিনি আ আমলাতন্ত্র নামে একটা তত্ত্ব দিয়েছেন। আমলাতন্ত্র। আজকাল আমাদের আ সমাজে প্রচুর সরকারি চাকরিতে আ প্রচুর পরিমাণ আ ডিমান্ড, সরকারি চাকরিজীবীরা সচিবালয় বন্ধ করে দিতেছে। এইটা সেটা কত ডিমান্ড, কত কিছুই আপনারা দেখতেছেন আশেপাশে। দেখেন। কিন্তু আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবার বলছেন, আমলাতন্ত্র একটা আদর্শ স আ বা প্রতিষ্ঠান। মানে তিনি আমলাতন্ত্রকে তুলনা করছেন, আমলাতন্ত্র হচ্ছে সমাজ সংগঠিত করার একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখন এই আমলাতন্ত্রের মাধ্যমে তিনি বলছেন আধুনিক সমাজ ব্যবস্থা চিন্তা করেন। আবারও বলছি যে আধুনিক সমাজ ব্যবস্থা সুষ্ঠু সুনির্দিষ্টভাবে পরিচালিত হতে পারে একটা সুনির্দিষ্ট আমলাতন্ত্রের মাধ্যমে। এটা ম্যাক্স ওয়েবার বলছেন। এবং তিনি আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আ দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলাই কিন্তু আমরা আজকাল দেখি যে আমলাতন্ত্র আসলে এইভাবে চলে। এগুলো ম্যাক্স ওয়েবার অনেক আগে বলেছেন। এখন আপনি দেখেন এগুলার সাথে সভ্যতার কি সম্পর্ক? যেহেতু তিনি বলছেন যে আমলাতন্ত্র আধুনিক সমাজ ব্যবস্থা প্রস্তুতের একটা গুরুত্বপূর্ণ সঙ্গ। সুতরাং এই যে আমলাতন্ত্র বা এক্সিকিউটিভ সিস্টেম তখনকার দিনে এটার খুব গুরুত্বপূর্ণ ছিল। তখনকার দিনে সেচের জন্য আপনার একটা সিস্টেম প্রয়োজন ছিল। যেমন মার্কস এটাকে বলেছেন হাইড্রোলিক সোসাইটি। হাইড্রোলিক সোসাইটি আ এই এশিয়ার সমাজ ব্যবস্থাটাকে বলেছেন। এখন এখানে কৃষিকাজের জন্য জলসেচের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এই জলসেচটা কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হবে এটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে যদি ভালোভাবে ম্যানেজ না করা যায়,
তাহলে ফসল হবে না। তার মানে দেখেন আপনার আপনার বিকাশটা বিকশিত হবে। অর্থাৎ এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা সেটা জলসেচ ১ম দিকের কথা ভাবেন। সেটা জলসেচ থেকে শুরু করে আর সামরিক, হ্যাঁ? নানান কার্যক্রম এই যে বহিঃশক্তি আক্রমণ থেকেও তো আপনাকে রক্ষা করতে হবে। ঠিক আছে? আমলাতন্ত্র শুধুমাত্র সিভিল আমলাতন্ত্র না, মিলিটারি আমলাতন্ত্রের কথাও একই কথা। যেকোনো জায়গায় একটা এক্সিকিউশন, একটা সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, সেটা আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা হোক, সেটা পানি নিষ্কাশন আগের দিনের মতো, জল নিষ্কাশন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ যা কিছু আছে, এই সমস্ত কিছু ঐতিহ্যগতভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটাই একসময় স্বৈরতান্ত্রিক আ শাসন ব্যবস্থা দিকে পরিচালিত হয়েছে এবং রাজতন্ত্রের কথাও যদি আপনি বলেন, এই যে প্রত্যেকটা রাজতন্ত্র পরিচালিত হয়েছে একটা সুনির্দিষ্ট এক্সিকিউটিভ সিস্টেমের মাধ্যমে। এই এক্সিকিউটিভ সিস্টেমটা যার যত বেশি শক্তিশালী, এই রাজতন্ত্রটা যার যত বেশি শক্তিশালী বা এই সরি একটা রাজতন্ত্রের আন্ডারে এই যে প্রশাসনিক ব্যবস্থাটা যত বেশি শক্তিশালী, তত বেশি আপনি চিন্তা করতে পারেন সভ্যতারও আ একটা পরিস্পুষ্টতা হয়েছে। তারা ধরেন সুন্দর এই যে ধরেন ভারতবর্ষে একজন অর্থনীতিবিদ ছিলেন চাণক্য। হ্যাঁ, তার এগুলা নানান কথাবার্তা নিয়ে আ অ অ অনেক কিছু বলা হয়। আসলে তিনি একজন বিখ্যাত আ অর্থনীতিবিদ যার আম মানে এই নীতি আদর্শগুলো নানানভাবে তখনকার সময় আকবরের আ আ পারিষদদের মধ্যে ভাবেন। সুতরাং আপনি আসলে একটা একটা স্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের সাথে না করে কিন্তু আসলে কোন সভ্যতা বিকাশ করা যাবে না। আপনি কি মনে করেন মিশরীয় সভ্যতা ধরেন আপনি বললেন যে পিরামিড আপনি দেখতে যান। হ্যাঁ? আপনি কি কখনো ভেবেছেন যে এই যে পিরামিডটা তখনকার দিনে তো ক্রেন ছিল না। তাহলে কি আমলাতান্ত্রিক ব্যবস্থা, কি সুষ্ঠু ব্যবস্থার মাধ্যম দিয়ে হাতির পিঠে উঠায় আর উঠায়া কিভাবে পিরামিডটা তৈরি করল? আচ্ছা, আপনি কি কখনো চীনের আ বে প্রাচীরের কথা ভেবেছেন? তখনকার দিনে তো ট্রেন ছিল না। তাইলে কিভাবে এত ৩,০০০ মাইল ব্যাপী এই চীনের প্রাচীরটা তারা নির্মাণ করল? তার মানে এইখানে দেখেন এই যে সভ্যতার নিদর্শনগুলো আপনি দেখছেন, তার মানে কি? এখানে কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা ছিল, যে প্রশাসনিক ব্যবস্থা একটা সুশৃঙ্খল কাঠামোগতর মাধ্যমে সভ্যতার বিকাশের পিছনে এই 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 বিস্তি বিস্তীর্ণ একটা বিস্তারিত একটা ভূমিকা পালন করেছে। সুতরাং these are very important অর্থাৎ আপনার সম্পদ থাকলেই হবে না। আগেরটায় যেমন বলা হয়েছে সম্পদের কথা। এখানে ধরতে হবে যে আপনার শুধু সম্পদ থাকলেই হবে না। সম্পদকে কিভাবে আপনি পরিচালিত করবেন, সম্পদকে কিভাবে আপনি নির্বাহী কাজে ব্যবহার করবেন, এই জিনিসগুলো অত্যন্ত জরুরি এবং এই জিনিসগুলোই আসলে হয়েছে মোর অফ এক্সিকিউটিভ সিস্টেমের মাধ্যমে। যে এক্সিকিউটিভ সিস্টেম গুলো যদি না থাকতো, আপনি তাজমহল দেখে বিমূর্ত হয়ে যান। ঠিক আছে? তাজমহল এখন আপনার ভারতীয়দের সংস্কৃতি বা মুসলমানের ক্ষেত্রেও হয়তো একটা সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ অংশ যে যদি মুসলমানদের ঐতিহ্যের কথা বলেন, রাজতন্ত্রের ঐতিহ্য, মুঘল রাজতন্ত্রের ঐতিহ্য যদি আপনি রেফার করতে চান, যদি করেন, তাজমহলকে আপনি বাদ দিতে পারবেন না। কিন্তু কিভাবে তাজমহলটা তৈরি হয়েছিল, কি প্রশাসনিক সিস্টেমে, সেটা একটা দুর্দান্ত বিষয়। এরকম জলসেচ কিভাবে তৈরি হয়েছে। এই যে দেখেন চীনকে বলা হতো যে হোয়াংহু নদীর আর অভিশাপ, তাই না? এই নদীতে বাঁধ তারা কিভাবে দিল তখনকার দিনে। মিশরকে বলা হতো নীল নদের অভিশাপ। অনেক সময় নীল নদকে তারা কিভাবে কন্ট্রোল করলো তখনকার সময়। নিঃসন্দেহে এই সমস্ত বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আর এটার সাথে সাথে অবশ্যই আসে আহ, এই সভ্যতাগুলো গড়ে পেছনে বিভিন্ন রকম প্রতিকূল অবস্থায় তথ্যও আছে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা যখন থাকে, মানুষ তখন এই এক্সিকিউটিভ পাওয়ারটা তার আমলাতন্ত্র এটাকে চমৎকারভাবে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করে। হ্যাঁ, যত বেশি অ্যাডভান্স সিচুয়েশন থাকবে, যত বেশি বিরূপ সিচুয়েশন, প্রতিকূল আবহাওয়া, তখন দেখবেন আপনি এগুলার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। যেখানে রেজিস্ট্যান্স সেখানেই চেঞ্জ। যত বেশি ফোর্স, যত বেশি বাধা, তত বেশি সমাধান। সুতরাং এই প্রতিকূল পরিবেশগুলো মানুষ যদি হাল ছেড়ে দিত, তাহলে কোনো সভ্যতা হয়তো বিকশিত হতো না। মানুষ হাল ছেড়ে দেয় নাই। মানুষ আস্তে 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 একটা জিনিসকে সে ম্যানেজ করে গেছে। এভাবে সে আস্তে আস্তে এই সভ্যতাগুলোকে, সে নীল নদকে ম্যানেজ করেছে, সে ওয়াংহো নদীকে ম্যানেজ করেছে, সমুদ্রকে ম্যানেজ করেছে, সে হিংস্র
জন্তুকে ম্যানেজ করেছে, সেইভাবেই আসলে সে এই প্রতিকূল এনভায়রনমেন্ট গুলোকেই সে ম্যানেজ করে করে সে সভ্য হয়েছে, বা সরি সভ্যতার নিদর্শনগুলো সে তৈরি করেছে। ঠিক আছে? আর আরেকটা আমরা বলার চেষ্টা করি আবহাওয়া এবং জলবায়ু। সভ্যতার উন্মেষ এবং বিকাশে আবহাওয়া এবং জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা। অনুকূল আবহাওয়ার জন্য এশিয়ার প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ হয়েছিল। আবার পৃথিবীর উত্তর এবং দক্ষিণ সেখানে বরফাচ্ছন্ন হওয়ার পেছনে সেখানে সভ্যতার বিকাশ হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলেছেন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সভ্যতা সাধারণত বিকশিত হয়। বলছেন 30-35 ডিগ্রি তাপমাত্রা, এবং যারা ভূগোল নিয়ে ভাবেন এটা বলছে 38 থেকে 64 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে উপযোগী তাপমাত্রা থাকলে এই জায়গাগুলো সভ্যতার বিকাশিত হয়। তো যাই হোক, সেটা একটা আরেকটা আলোচনা। তবে এটা সত্য একেবারেই খুব বিরূপ প্রাকৃতিক পরিবেশে আসলে সভ্যতা বিকশিত হয় নাই। যেমন এখনো উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে আহ যাওয়া যায় না। এখন উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে বলা যায় না যে এখানে পৃথিবীর সব জায়গায় মানুষ যাচ্ছে, কিন্তু সব জায়গায় এবার রাশিয়ার কথা আপনি ভাবেন। রাশিয়া একটা বৃহত্তর দেশ, অথচ রাশিয়ার কিন্তু কত পার্সেন্ট আপনি ইউজ করতে পারছেন? ঠিক আছে? কত পার্সেন্ট আপনি ইউজ করতে পারছেন না? বিস্তৃত অংশ হয়তো মানুষের কোনো আনাগোনা নাই। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইন দ্যাট সেন্স খুব লাকি, আমরা হয়তো প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাক্সেস আছে। কিন্তু এরকম একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের খুবই চরম বৈরী পরিবেশে, চরম বৈরী আবহাওয়ায় সাধারণত সভ্যতা বিকশিত হওয়ার একটা খুব বাধা। তবে যে জায়গায় এই বাধাগুলো অতিক্রম করা গেছে সেই জায়গায় হয়তো বেশি সফল। ইউরোপের কথা আপনি ভাবেন, ইউরোপে অনেকগুলা দেশ আছে, প্রত্যেকটা দেশেই হয়তো শীত, তারপরেও কিছু কিছু দেশ হচ্ছে অতিমাত্রায় মানে অতিমাত্রায় আহ আহ, প্রতিকূল, বা মরু অঞ্চলের কাছাকাছি। যেমন আপনি গ্রিনল্যান্ডের কথা ভাবেন, আইসল্যান্ডের কথা ভাবেন, এগুলা ইউরোপিয়ান দেশ হওয়া সত্ত্বেও এগুলা কি ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স এদের মতো বিকশিত হয়েছে? ডেফিনেটলি নট। আবহাওয়া এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাশিয়ার অন্যান্য অংশগুলো যতটুকু বিকশিত হয়েছে, সাইবেরিয়ান সেই বরফাচ্ছন্ন জায়গাগুলো কি এইভাবে বিকশিত হয়েছে? ডেফিনেটলি নট। তার মানে আবহাওয়া এবং জলবায়ু, এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সভ্যতার বিকাশের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এরকম হয়, মরুভূমির কথা আবার বলছি, একটা তো যোগাযোগ ব্যবস্থা, তারপরও তাপমাত্রাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে চাইলেই আপনি সবকিছু করতে পারবেন না, তাই না? অনেক, হ্যাঁ, তারপরে সায়েন্টিস্টরা এখন অনেক কিছু করছে। এটাই তো সভ্যতা। সে অনেক কিছু প্রতিকূলতা, চ্যালেঞ্জ কি মোকাবেলা করছে, করে করে সে হয়তো সেটাকে ধরার চেষ্টা করছে, এটাও সত্য। আহ লাস্টলি এটাকে খুব আরেকটা বিষয়ে বলা হয়েছে যে গোষ্ঠী সংহতি, যেটাকে আশারিয়া বলা হচ্ছে, যে আমরা পরে দেখব যে গোষ্ঠী সংহতি সভ্যতার উন্মেষ এবং বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আহ আহ এটা মানুষ নিজের গোষ্ঠীর মধ্য দিয়ে গিয়ে তারা আসলে অন্য গোষ্ঠীকে পরাস্ত করে সেখানে স্থায়ীভাবে বসবাস করে নগর, রাষ্ট্র ইত্যাদি তৈরি করেছে। এটা আসলে আম, এটা ঠিক বিষয়টা হয়তো যুদ্ধ বিগ্রহের সাথে কিছুটা কানেক্টেড, বা গোত্রের সাথে গোত্রের দ্বন্দ্বের কিছুটা কানেক্টিভিটি আছে। অর্থাৎ মানুষ যখন একতাবদ্ধ হলো, তখন তার মধ্যে ওই যে আই এবং বা উই এবং দে দে যেটাকে বলা হয় যে আমরা এবং তারা, এই সেন্টিমেন্ট গুলা যখন মানুষের মধ্যে, যেটাকে একজন সমাজবিজ্ঞানী উইলিয়াম সামনার তার ফকোয়েস নামের একটা বইয়ে বলছেন যে ইন গ্রুপ এবং আউট গ্রুপ। ইন গ্রুপ হচ্ছে আমার নিজের, আউট গ্রুপ হচ্ছে তারা। সুতরাং মানুষের মধ্যে এই সেন্টিমেন্ট গুলা আসলে সেটাও ওই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে এসছে। এই যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষ নিজেদের মধ্যে একটা গোষ্ঠী চেতনাও তৈরি হয়েছে। এই চেতনাটাই তার নিজের গ্রাম। আপনি যদি বলেন আমার গ্রাম আলাদা আলাদা হলো কেন, এই গ্রামগুলো আলাদা হওয়ার পিছনে নিশ্চয়ই এই গোষ্ঠী চেতনাটাই তাদের মধ্যে কাজ করেছে। কার ঘরে কে জন্ম নিয়েছে, ফর এক্সাম্পল, এগুলো যখন সে ভাবছে, মনে হচ্ছে এগুলা মাদের তো একটা বিশাল ভূমিকা, মারাই হচ্ছে বলছে এরাই আমার সন্তান। এই যে গোষ্ঠীর একটা প্রাথমিক ধারণা তৈরি হইলো, এই প্রাথমিক ধারণা গুলাই আস্তে আস্তে বংশ বা এইভাবে মুভ করলো। এবং এইভাবেই মানুষ একে অন্যের সঙ্গে
নানান ভাবে আলোচনার মধ্য দিয়ে গিয়ে সে একজন আরেকজনের সঙ্গে একীভূত হয়ে সে এই সভ্যতাগুলোর বিকাশের পেছনে কিছুটা কাজ করলো। তো আমি আজকে এই পর্যন্তই আমরা রাখি। আহ আজকের আলোচনায় আমরা আসলে সেই কনসেপচুয়াল বিষয়গুলা একটু দেখলাম। দেখেন আমরা আসলে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি যে সমাজবিজ্ঞানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংস্কৃতি। হ্যাঁ? সংস্কৃতির সাথে সভ্যতার একটা একটা পার্থক্য আছে। শুধু শুধু সংস্কৃতি এবং বস্তুগত সংস্কৃতি, এই পার্থক্যগুলা একটু ক্লিয়ারলি আপনাকে বুঝতে হবে যদি আপনি সভ্যতাকে রেফার করতে চান। তো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আমি জানি না কতটুকু রেলেভেন্ট। আ কিন্তু এই জিনিসগুলাই হচ্ছে তাই। যে সংস্কৃতিকে বুঝতে হবে একদিকে, আবার সভ্যতাকে বুঝতে হবে। সভ্যতা এবং সংস্কৃতি অ্যা একসঙ্গেই দৌড়ায়, কিন্তু সংস্কৃতির দৌড়টা একটু স্লো। সভ্যতা এত তাড়াতাড়ি মুভ হয়ে যায় যে সংস্কৃতি অনেক ক্ষেত্রে সেটার সঙ্গে পারবে না। এটা পারারও দরকার নাই। সংস্কৃতি আস্তে, আস্তেই মুভ হবে এবং সভ্যতা এত বেশি ফাস্ট হবে, অনেক এলিমেন্ট সে ছেড়ে দিবে। যেগুলো আপনি পরবর্তীতে বস্তুগত সংস্কৃতি হিসেবে আপনি নিয়ে নিবেন। হ্যাঁ? বস্তুগত সংস্কৃতি হিসেবে আপনার কার্যক্রমে ঢুকে যাবে ওভার পিরিয়ড অফ টাইম। কারণ সভ্যতা আবার অ্যাডভান্স হতে থাকবে, আবার অ্যাডভান্স হতে থাকবে। এই যে পার্থক্যগুলো খুব খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আবার এবং ২য় আলোচনায় আমরা যেমন দেখলাম যে সভ্যতা নানানভাবে বিকশিত হতে পারে। অবশ্যই আ যোগাযোগ ব্যবস্থা, আ তারপরে আমরা বললাম মিলিটারি ব্যবস্থা, এক্সিকিউটিভ সিস্টেম, হ্যাঁ? আমরা জলবায়ুর কথা বললাম, আবহাওয়ার কথা বললাম এবং অনেক তাত্ত্বিকরা এগুলা বলেছেন। ঠিক আছে? এবং সম্পদ, ঠিক আছে? আ আমরা নানান আ নানান প্রতিকূল অবস্থা, এই সবকিছু জনসংখ্যার সাথেও এটার একটা সম্পর্ক আছে। নানানভাবে এই জিনিসগুলো বিকশিত হতে, হতে সভ্যতার দিকে আবির্ভূত হয়। এই হচ্ছে যে মোটামুটি আজকের আলোচনা। আর আগামী দিনে আমরা জাস্ট ২ টা জিনিসের এই কনসেপচুয়াল আলোচনার আমাদের লেসন 3 সিভিলাইজেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ আপনাদের সিলেবাসে যদি আছে, যে এখানে একটা টপিক হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সিভিলাইজেশন। এটা আমরা বলেছি। আজকে যেমন বললাম ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন, ২য় আলোচনা শেষ। ৩ নাম্বার আলোচনাটা বলেছি এলিমেন্টস টু রাইজ সিভিলাইজেশন, কি কি উপাদান দিয়ে সভ্যতা বিকশিত হতে পারে। যেন আমরা আজকে এই গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনার কথা বললাম, এগুলা দিয়ে সভ্যতার বিকাশ হতে পারে। আবার কালকে বা পরের দিন আমরা যেটায় বসবো সেটা হচ্ছে থিওরিজ রিগার্ডিং রাইজ এন্ড গ্রোথ অফ সিভিলাইজেশন। এখানে অনেকগুলো থিওরি আছে, আমরা সবারটাই দেখবো না। আমরা জাস্ট ২ টা একটু কালকে টাচ করব খুবই ছোট পরিসরে। একটা হচ্ছে ইবনে খালদুন, যিনি আমাদের একজন সমাজবিজ্ঞানী, আরেকজন হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক টয়নবীর, যে তারা কিভাবে বলছেন কিভাবে সভ্যতা বিকশিত হয়। এছাড়াও আরো অনেকগুলো থিওরি আছে, আমরা সেদিকে যাব না। এই দুজনেরটা একটু হালকা আলোচনা করে আমরা এখানে শেষ করে নেক্সট থেকে আমরা ঈদের পর থেকে অথবা নেক্সট শুক্রবারের থেকে আমরা হয়তো সিন্ধু সভ্যতা বা এই বেবিলিয়ন, ইজপ, চাইনিজ এই সভ্যতাগুলা তখন একটু একটু করে আমরা দেখে আমাদের এই আলোচনাটা শেষ করব। তো আমি আজকে এখানেই থাকতে চাই। বাকি ১০ মিনিট আমরা নিজেদের মধ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের সাথে এখন আজকের আলোচনার পরে আমরা কিছু কথা বলতে চাই। আপনারা এখন একটু বলেন। ইয়েস, বলেন। গত ক্লাসে আমাদের একটা চমৎকার আলোচনা হয়েছে। আহ আজকেও কারো কোনো বক্তব্য থাকলে আমরা শেয়ার করতে পারি, প্লিজ। স্যার, সভ্যতা ধ্বংসশীল, তো সভ্যতার মতো সংস্কৃতি কি ধ্বংসশীল, মানে ধ্বংসযোগ্য? আপনার কি ধারণা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব জটিল একটা প্রশ্ন। হ্যাঁ, আপনার কি ধারণা? সংস্কৃতি সংস্কৃতির স্যার, আমার ধারণা সভ্যতা যত দ্রুত ধ্বংস হয়, তত দ্রুত ধ্বংস না হলেও সংস্কৃতি ধীরে ধীরে ক্ষয়িষ্ণু বা ক্ষয় হয়, ধ্বংস হয়। এই যে আজকের দিনের, আপনি তো একজন সমাজবিজ্ঞানী, আপনি সমাজটাকে আপনি একটা 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 ক্রিটিক্যাল ল্যান্সে দেখেন। মানে ক্রিটিক্যাল বলতে আপনাকে ক্রিটিক্যাল মানে আপনি একটু সমালোচনার চোখে দেখেন।
সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সভ্যতার উপকরণগুলো আপনি ব্যবহার করছেন এবং ধরেন আপনি আপনি ভার্চুয়াল জগৎটার কথাই ভাবেন, ঠিক আছে? সভ্যতা এটা। আপনি ভার্চুয়ালি যদি কানেক্টেড না হন, আপনি কিন্তু সভ্যতার অবদান থেকে নিজেকে বঞ্চিত করছেন। এটা সত্য। ঠিক আছে? আপনাকে ইন্টারনেট এই যে আমরা এখন আসছি পড়াশোনায়, তাই না? আজকে যদি ইন্টারনেট না থাকতো আমরা কি এই অনলাইনের এই পড়াটা পড়তে পারতাম না। আচ্ছা। এখন দেখেন, আপনি এই সভ্যতার উপকরণটা ইউজ করে আপনার সংস্কৃতিকে কি পজিটিভ না নেগেটিভ কোন দিকে সমৃদ্ধ করতে পারছেন? হয়তো কেউ করছেন পজিটিভ, কেউ করছেন নেগেটিভ। যদি ফোর্স ২ টা তো। নেগেটিভ ফোর্সটা বেশি না পজিটিভ ফোর্সটা বেশি? যত বেশি নেগেটিভ ফোর্সটা হবে, আপনার নিজস্ব সংস্কৃতি সবাই বলা হচ্ছে যে সংস্কৃতি এই যে যেটা আপনি বললেন সংস্কৃতি পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। ভাষায় যেমন বিভিন্ন উপাদান ঢুকে ভাষাকে সমৃদ্ধ করবে এটাও সত্য। সংস্কৃতির হয়তো নানান জায়গায় নানান উপকরণ হয়তো সংস্কৃতিরও একটা পরিশীলতা আসবে। কিন্তু আ কিন্তু এটা যাতে বদহজম না হয়। তাই না? আমাদের আ এই অবস্থা কিন্তু এটার অনেকটা কারণ আছে। সংস্কৃতির অনেক উপাদান হয়তো বাঙালির আনার থেকে অনেক কিছু আপনাকে ডেস্ট্রয় হয়ে গেছে বা হবে আগামী দিনে। হ্যাঁ? কারণটা হচ্ছে সভ্যতার উপকরণগুলো আপনি খুব অ্যাব্রাপ্টলি ব্যবহার করছেন। গুণ বা বিচার না করে ব্যবহার করছেন। অনেক কিছু কম্প্রোমাইজ করছেন নিজের সংস্কৃতির সাথে, নিজের ঐতিহ্যের সাথে। সুতরাং সেগুলা আস্তে, আস্তে যুগ পরম্পরায় তো আর মানুষ ব্যবহার করবে না। সেগুলা বিলীন হয়ে যাবে। সেগুলা হারিয়ে যাবে। হ্যাঁ? তো এটাই খুব স্বাভাবিক। কিন্তু কিন্তু হারাবে এটা একটা জিনিস অনেক কিছু। কিন্তু বিকৃতভাবে হারাবে কিনা? এই প্রশ্নটা খুব ইম্পোর্টেন্ট। যখনই হয়তো আসলে সংস্কৃতির মৃত্যুর কাছে আপনি হয়তো চিন্তা করতে পারেন। তো এটা খুবই জটিল একটা বিষয়। যে সংস্কৃতিও পরিবর্তন হয়। সংস্কৃতিও হ ধ্বংস হওয়াটা একটু কঠিন। কিন্তু ধ্বংসের আলামত অনেক কিছু আপনি দেখতে পারবেন। এটাও সত্য। এক্সকিউজ মি স্যার, আমি কয়টা জিনিস খেয়াল করেছি। যেমন ঈদ আসলেই স্যার ইন্ডিয়ান জামা কাপড়ের একটা হিড়িক হুম, পড়ে যায়। হুম, আমাদের সংস্কৃতি হচ্ছে একটা জাতিসত্তার পরিচয়। হুম। তো স্যার আমরা বাঙালি জাতি বাঙালি সংস্কৃতিকে ফলো না করে যখন আমরা ভারতীয় সংস্কৃতিকে ঈদের সময় নিয়ে আসি, তখন মনে করি যে এখানে বাঙালির সভ্যতা মানে সংস্কৃতি কিন্তু হুমকির মধ্যে পড়ছে, মানে মৃত্যু মুখে পতিত এক্সাক্টলি, হচ্ছে। এক্সাক্টলি। আবার ছোটবেলা স্যার গ্রামে আমরা বড় হয়েছি, তো দেখতাম যে আমাদের চাচা চাচুরা বেড়াতে আসলে আব্বা আম্মা বলতো হুম। কি, যাও পানি এগিয়ে দাও, হাত মুখ ধুক, হাত মুখ ধুয়ে ধরে দিলে দাও। আমরা তোয়ালে গামছা এগিয়ে দিতাম। হুম, হুম, আজকাল হুম। স্যার এই কালচারটা গ্রাম শহর কোথাও কোথাও কোনো নাই, প্রশ্নই আসছে কোথাও না। নাই, কোথাও নাই। আর আরেকটা সংস্কৃতি শুরু হয়েছে স্যার, সেটা হচ্ছে আপনার এই যে ভার্চুয়াল সংস্কৃতি। হ্যাঁ, আমরা এটাই সম্মুখে দাঁড়িয়ে যার সামনে যে কথা বলতে পারবো না, আমরা ভার্চুয়ালি অনলাইনে তাকে যা ইচ্ছা না তুই তাকারি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ভাষায় আমরা অনেক এই তো কমেন্ট বলা করে হচ্ছে যে ফেলতেছি। পরিশীলতাটা কিভাবে আপনি নষ্ট করছেন। সভ্যতা তো আপনাকে বলে না এটা করতে। সভ্যতা দোষ দিয়ে লাভ নাই। তাই না? সভ্যতা তো অনেক ফাস্ট হবে। কিন্তু আপনি কিভাবে সেটাকে আপনার সংস্কৃতিকে অ্যাডাপ্ট করছেন। তাই না? সুতরাং এটা খুব আবার উ দু শিক্ষকদের দুর্ভাগ্যজনক। দেখলে স্যার আমরা 10 হাত দূর দিয়ে লুকিয়ে লুকিয়ে চলতাম বাজারে ঘরে, আর এখন স্যার শিক্ষকদের সাথে যেই হুম, হুম, ছাত্ররা যে আচরণ গুলো করে হুম। স্যার, এটা অসম্ভব, মেনে নেওয়ার মতো না। শিক্ষকরাও এরকম, শিক্ষকরাও এরকম। হ্যাঁ? সব শিক্ষক না সব স্যার। সবার জি। মধ্যেই সবার মধ্যেই তো নৈতিকতার অবক্ষয়টা খুব স্পষ্ট। হ্যাঁ? সবার মধ্যেই নৈতিকতার অবক্ষয়টা খুবই স্পষ্ট। এবং এবং এগুলা তো আমাদেরকে ভাবায়। তাই না? সুতরাং এটা ভাবা যে সভ্যতার উপকরণগুলো আমরা আমরা তো গ্রহণ করব। কিন্তু এইজন্য এই আলোচনাটা আমাদের সমাজ বিজ্ঞানের জন্য অত্যন্ত জরুরি। যে সভ্যতাকে আমি নিবো নাকি সভ্যতাকে নিবো সেটা কতটুকু আমি সংস্কৃতির সঙ্গে কম্প্রোমাইজ করে। তাই না? কতটুকু সংস্কৃতির সঙ্গে কম্প্রোমাইজ করে আপনি নিবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনাকে এটা খুব, খুব কেয়ারফুল হতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে আপনি সংস্কৃতিকে বোঝা, সভ্যতাকে বোঝা, হ্যাঁ? সভ্যতা কিভাবে বিকশিত হচ্ছে সেটা বুঝলেন। ঠিক আছে। কিন্তু মূল পার্থক্যটা হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতার। এবং সমাজবিজ্ঞানীর হিসাবে এটা আপনার কাছে অত্যন্ত জরুরি জানা। যে আমি সংস্কৃতির কথা বলছি, আবার সভ্যতাকে পড়ছি, তাই না? সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটার পার্থক্যটা, এটা সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো বোঝা খুবই জরুরি।
এই আর কি। থ্যাংক ইউ। ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে। আমরা তাহলে আজকে রাত্র হয়ে গেছে, আমরা আগামী কালকে ইনশাল্লাহ আবার। থ্যাংক ইউ স্যার। স্যার নেক্সট নেক্সট অনলাইন ক্লাস আগামীকাল। হ্যাঁ, 2 দিন তো বলেছে মনে হয়। আগামীকাল স্যার। হুম, এরকমই তো বলেছে। আচ্ছা, যদি কিছু হয় আমরা আমরা বলবো না, সিআর এর সঙ্গে কথা বলবো। কালকের কথাই তো বলেছেন উনি। আহ, উনি কালকের কথাই বলেছেন, সোমবার না, আজকে তো সোমবার না, বুধবারের কথা বলেছেন মনে হয়, তাই না? যে ওকে স্যার। আমি আমি শিওর না, সিআর কি আছেন? আচ্ছা, আমি দেখবো না উনি কোন দিনটার কথা বলেছেন। খুব সম্ভব বুধবারের কথা বলেছেন না? বুধ আর সোমবার মনে হয়। ঠিক আছে। ওকে স্যার, আহ, বুধবারে আপনার সময় হলে আমাদের স্যার একটু জানিয়ে দিন। আমি একটু একটু দেখি উনি উনি কয়টায় কবে বলেছেন। জাস্ট শেয়ার ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত, ওনার নেটের আচ্ছা, প্রবলেম। উনি আমাকে একটা টাইম বলেছিলেন। আহ, আমি তো এখন ওনারটা দেখতে পাচ্ছি না। নাকি আপনাদের ওটার মধ্যে কি আছে? একটা সেকেন্ড। ও, সোম এবং মঙ্গলবার, ওই যে আপনাদের ওই যে সোশ্যাল হিস্ট্রি ওটার মধ্যে আছে। ঠিক আছে, সোম এবং মঙ্গলবার আমরা যাবো। যদি কাউকে সমস্যা হলে আমরা বুধবারও দেখতে পারি। বা সোম এবং মঙ্গলবারের কথা উনি বলেছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে জি ভালো স্যার। থাকেন। হ্যাঁ, দেখা জি হবে। স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ।